সুচিত্রা ভট্টাচার্যের রচনা মিতিন মাসি সমগ্র থেকে নেওয়া সারান্ডায় শয়তান, পঞ্চম পর্ব। কালীঝর্ণা যাওয়ার রাস্তাটা কিন্তু ফার্স্ট ক্লাস ছিল, তাই না? রাস্তাটাই যা এনজয়েবল, ঝর্ণাটা অতি থার্ড ক্লাস। পাহাড়ের গা বেয়ে ছ্যাঁচ ছ্যাঁচ করে জল পড়ছে কি পড়ছে না, তলায় একটা কুৎসিত কালো মিনি ডোবা, ওটাকে কেউ ঝর্ণা বলে? আহারে, চৈত্র মাসের ঝর্ণায় আর কত জল থাকবে? হতো এটা বর্ষাকাল, দেখতেন ওই ঝর্ণা দেখেই চোখ ফেরাতে পারছেন না, পার্থ বলল। অবনী তবু তর্ক করে যাচ্ছেন। তাহলে তোমার কালী ঝর্ণা দেখতে বর্ষাকালে এলেই হতো, কষ্ট করে আজ ভোরবেলা বিছানা থেকে টেনে তোলার কি দরকার ছিল? মিতিন হাসতে হাসতে বলল, ভোরের জঙ্গলটাও তো দেখতে পেলেন, এটাও তো লাভ। তার উপর ধরুন সুমায়া দুটো বুনো শুয়োর দেখিয়ে দিয়েছে, 5খানা চিতল হরিণ, ওগুলোও তো নিশ্চয়ই আপনার লাভের খাতাতেই যাবে। মনে করুন না ঝর্ণাটা ফাও। পার্থ ফুট কাটল। ইচ্ছে থাকলেও বর্ষাকালে আপনি আসবেন কি করে অবনীদা? জঙ্গল তো বর্ষাকালে বন্ধ থাকে, জুন থেকে অক্টোবর। কেন? সহেলি প্রশ্ন জুড়ল। বর্ষায় কি জীবজন্তুদের ভ্যাকেশন চলে তোমাদের অবনীদার কলেজের মতো? অনেকটা তাই। পাহাড়ের সরু সরু নদীগুলোতে তখন বন্যা হয়, জঙ্গল ভেসে যায়, গাছ টাছ পড়ে রাস্তা বন্ধ। বাঘ ভালুক তখন মানুষদের শো দেবে কি করে? পার্থ ভুরু নাচালো। সাপ আর জোকেদেরও তখন মহা আহ্লাদ, তারা মনের সুখে বনে খেলা করে। নজরুল আর চুপ থাকতে পারলেন না, গাড়ি চালাতে চালাতে বলে উঠলেন, আমি একবার বর্ষাকালে সারান্ডায় এসেছিলাম। দিল্লির এক বড় অফিসার চাইবাসা থেকে স্পেশাল পারমিশন করিয়েছিলেন তাকে নিয়ে। জঙ্গলে ঢুকে সে কি দুর্ভোগ! আগের দিন যে রাস্তা দিয়ে গেছি, পরের দিন দেখি সেই রাস্তা আর নেই। রাস্তার চেসিস একেবারে ভেঙে চুরমার। রাত্রিরে মাত্র 2-3 ঘন্টা বৃষ্টি, ব্যাস অমনি নদী স্টিয়ারিং ঘুরিয়ে চাকা উঠিয়ে দিয়েছে রাস্তায়। ওই মরা ঝর্ণাও সেবার দেখেছিলাম একেবারে টপ গিয়ারে চলছিল। পার্থ বলল, শুনলেন তো অবনীদা? অবনী বলল, আমি শুনে কি করব? আমি তো কোনো সিজনেই জঙ্গলে আসতেই চাই না ভাই। সে কি গ্রীষ্ম, কি বা শীত, কি বা বর্ষা, জঙ্গল দেখার জন্য কষ্ট করে জঙ্গলে আসার দরকার কি তাই তো বুঝি না। বই পড়েই তো সব জেনে ফেলা যায়। এই তো আমাজনের বই পড়ে আমি আমাজনের জঙ্গলের সম্বন্ধে সব জেনে গেলাম। পার্থ জোরে হেসে উঠল। এটা বেড়ে বলেছেন, বই পড়ে জঙ্গল ভ্রমণ, বিছানায় শুয়ে শুয়ে মানস ভ্রমণ। হালকা গল্প, গম্ভীর মতামত আর লঘু বাদানুবাদ করতে করতে চলেছে সকলে। ভোরবেলার কালীঝর্ণার দর্শন শেষ। এখন বিকেলে লিগিরদার পাড়া। থলকোবাদ থেকে লিগিরদা মাত্র 8 কিলোমিটার, কিন্তু পথ বেজায় দুর্গম। গাড়ি চলেছে 8 কিলোমিটার স্পিডে। চড়াই উতরাই তেমন নেই বটে, কিন্তু জঙ্গল ভয়ঙ্কর ঘন। কোথাও রাস্তা বেজায় সরু, প্রায় সুঁড়িপথের মতো। গাছের নুয়ে পড়া ডালে আর লতায় পাতায় ঘষা খেতে খেতে এগোচ্ছিল জিপ। টুপুর কথা বলছিল না, কথা শুনছিল না। সে যেন খানিকটা আনমনা,
ভাবছে পাগলা হাতিটার কথা। সত্যি সত্যি কি হাতিটা আসছে এদিক পানে? এখনই যদি জঙ্গল ভেঙে সামনে আবির্ভূত হয়, কি ঘটতে পারে? জিপটাকে উল্টে দেবে, পিষে মেরে ফেলবে টুপুরদের। সুমায়া অবশ্য বলছিল হাতিটা নাকি ভালো করে হাঁটতে পারছে না। আহারে, বেচারা গুলি খেয়ে না জানি কত যন্ত্রণা পেয়েছে, ব্যথায় একেবারে পাগলই হয়ে গেল। মিতিন মাসিরও সাহসের বলিহারি যাই, হাতিটাকে কেয়ারই করছে না। নেহাত কাল মা প্রবল আপত্তি করল বলে নৈশ সফরে বেরোনো হলো না, কিন্তু সকাল থেকে মিতিন মাসিকে রোখে কে? নিজে তো বেরোলোই, সবাইকে টেনে টেনে বার করেছে। জঙ্গল দেখতে এসে একটা হাতির ভয় দরজায় খিল এঁটে বসে থাকবো? আমরা তো হাতিটার কোনো ক্ষতি করিনি, হাতি কেন আমাদের ক্ষতি করবে? হাতিটাও কি মিতিন মাসির মতো করে ভাববে, নাকি ও এখন বিশ্ব সংসারের ওপরই ক্ষেপে আছে? যারা গুলি করেছে তাদের খুঁজে খুঁজে বের করে শিক্ষা দিতে পারে না হাতিটা? সুমায়া বসেছে একেবারে পেছনের সিটটায়। এতক্ষণ সে জঙ্গলই দেখছিল। হঠাৎ বলে উঠল, কাল আপনারা কোথায় যাচ্ছেন? সহেলি কাল বিলম্ব না করে বলে উঠল, কালকের প্রোগ্রাম তো ঠিক করাই আছে। দুপুরে খেয়ে উঠেই করমপদার মধুবাবা, আর সকালে দুপুরের জন্য তৈরি হব। মিতিন বলল, তোমরা যদি না যাও না যাবে, আমি কিন্তু কাল সকালে সুমায়ার সঙ্গে কুমডি ঘুরে আসব। তোর বেশি বাড়াবাড়ি। কি আছে কুমডিতে? সহলি বলল, একখানা বাংলো আছে। বাংলোতে তো তুই এখনো আছিস, মিছিমিছি 20-25 মাইল ঠেঙিয়ে আর একটা বাংলো যাওয়ার দরকার কি? আহা, ওই পথে জঙ্গলটা দেখব না? অনেক তো জঙ্গল দেখা হলো, আর কেন? বারে, জঙ্গলের বিউটি এক এক জায়গায় এক এক রকম না? দেখতে হবে না ঘুরে ঘুরে? বুঝেছি, তুই বেঘরে মরবি। সহেলির কথা শেষ হতে না হতেই ঘচাং ব্রেক। গোটা গাড়ি থরথর করে কেঁপে উঠল। পরক্ষণেই নিশ্চল। পার্থ সামনের সিটে বসেছিল, চেঁচিয়ে উঠল, সর্বনাশ! এ কি বিপত্তি! বিপদ একটা ঘটেছে বটে, তবে পাগলা হাতি নয়। জিপের রাস্তা রোধ করে শুয়ে আছে ইয়া মোটা গাছের গুঁড়ি। নজরুলের মাথায় হাত। কি হবে এখন? সহেলি বলল, চলুন গাড়ি ঘুরিয়ে ফিরে যাই। নজরুল বলল, সম্ভব নয় দিদি, এখানে রাস্তার যা হাল, গাড়ি ব্যাক করা যাবে না। তাহলে উপায়? সুমায়া লাফিয়ে নেমে পড়েছে গাড়ি থেকে। কোমরে হাত রেখে গুঁড়িটা জরিপ করল একটুক্ষণ, তারপর শুরুত করে ঢুকে গেছে বনে। মিনিট 2-3 মধ্যে ফিরে এসে বলল, তারিকা একটা আছে, গুঁড়ির ওপর বেশ কয়েকটা কাঠ ফেলে দিতে পারি। নজরুল বুঝে ফেলেছে প্রস্তাবটা, বললেন, হ্যাঁ, গোল গুঁড়ির ওপর যদি কাঠ ফেলে স্লান্ট করে ফেলা যায় তাহলে গাড়ি টপকে যেতে পারে, কিন্তু ছোট কাঠ পাবো কোথায়? আছে, ওদিকে আছে, আমি দেখে এসছি। সুমায়াকে সাহায্য করতে পার্থ মিতিন নেমে পড়ল জিপ থেকে। টুপুরো অনিচ্ছা সত্ত্বে অবনীয়। সবাই মিলে ধরাধরি করে বেশ কয়েকখানা শুকনো কাঠের টুকরো এনে রাখল গুঁড়ির ওপর।
নজরুল সুমায়াকে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে ফেললেন কাঠগুলো। দিব্যি একটা ঢেউ খেলানো পথ তৈরি হয়ে গেল, ব্রিজের মতো। ফের স্টিয়ারিংয়ে বসেছে নজরুল। একবারের চেষ্টায় পেরোতে পারলেন না গুড়ি। গাড়ির চাকা উঠেও নেমে গেল। দ্বিতীয়বারও ফেল। তৃতীয় চেষ্টায় ঝপাং করে গুড়ি পার। বুমবুম দারুণ মজা পেয়েছে, হাততালি দিচ্ছে আনন্দে। সবাই মিলে আবার গাড়িতে উঠল। স্টার্ট দিয়েছে জিপ। নজরুল স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বললেন, অত বড় গুঁড়িটার রাস্তায় কি করে এলো বলুন তো? পার্থ বলল, যেভাবে আসে, শেকড় উপড়ে পড়ে গেছে। কোথায় শেকড়? ডালপালাও তো নেই, ওটা তো স্রেফ গাছের কাণ্ড। সুমায়া বলল, আমি পরশু লিগিরদা এসেছিলাম, তখন তো ওটা ছিল না। তারপর হয়তো কাটা হয়েছে, কন্ট্রাক্টর হয়তো ফেলে রেখে গেছে। মনে সামান্য সংশয় জাগলেও এ নিয়ে আর আলোচনা হলো না বিশেষ। মিনিট 5 মধ্যে এসে গেছে লিগিরদা। জায়গাটা রীতিমতো রোমাঞ্চকর। একদিকে ভয়াল জঙ্গল, অন্যদিকে গভীর খাদ, মাঝে খানিকটা অঞ্চল কেমন ফাঁকা ফাঁকা। সেখানে একখানা ভগ্নপ্রায় ওয়াচ টাওয়ার বিরাজমান। কোনো কালে বোধহয় টাওয়ারে উঠে জীবজন্তু দেখা হতো। লোহার সিঁড়ি এখন মরচে ধরে ক্ষয়ে গেছে, পা রাখতে ভয় হয়। ওই সিঁড়ি বেয়েই বেড়াল পায় তত্তরিয়ে উঠে গেল সুমায়া। ওপর থেকে ডাকছে, চলে আসুন, এখান থেকে বহুত দূর তক দেখতে পাবেন। অবনী জিজ্ঞাসা করলেন, স্পেশালটা কি আছে? সামটা নালা। নালা? পাহাড়ে এসে নালা নর্দমা দেখব? বড়িয়া নালা বাবু, ঝোরা কা মাফিক। জানোয়ারেরা পানি পিনে আসে এই টাইমেই। মুখে যত গাঁইগুঁই করুন, অবনীর দেখার শখ 16 আনা আছে। দেখে সমালোচনা করবেন, এটাই তাঁর স্বভাব। দোনামোনা করে বললেন, পারবো উঠতে? খাড়া সিঁড়ি, মাথা ঘুরে যাবে না? সুমাইয়া বলল, নিচে বিলকুল তাকাবেন না, আঁখ বন্ধ করিয়ে উঠে আসুন। সহেলি আর বুমবুম ছাড়া একে একে সিঁড়ি চড়ল সবাই। সিঁড়িগুলো অনেকটা ফাঁক ফাঁক। বুমবুম পা পাবে না, তাকে পাহারা দেওয়ার নাম করে সহেলিও গেলেন না। ওয়াচ টাওয়ারের মাথাটা খোলা, চাতালের মতো। সেখানে দাঁড়িয়ে সত্যি একটা বিশাল রেঞ্জ দেখা যায় জঙ্গলের। মাথার ওপর আকাশ ঝকঝকে নীল। শেষ সূর্যের আলোয় বনের সবুজ রং ঝলমল করছে। তবে খাদের দিকে ধোঁয়া ধোঁয়া ভাব। ঝর্ণা বা নালাটা দেখা যাচ্ছে না স্পষ্ট। পার্থ ক্যামেরার শাটার টিপে যাচ্ছিল। বলল, আলো আরো না কমলে নালা ঝর্ণা কিছুই বোঝা যাবে না। অবনী বললেন, তখন বাঘ ভাল্লুকের দর্শন মিললেও মিলতে পারে, ওরা তো শেষ বিকেলেই জল খেতে আসে। পার্থ বলল, তো আর একটু দাঁড়ানো যাক। অপেক্ষা অবশ্য করা গেল না। সহেলি হঠাৎ নিচ থেকে আর্তনাদ করে উঠেছে, এই মিতিন, এই পার্থ, বুমবুম কোথায় পালিয়ে গেল? শুনেই তড়িৎ গতিতে নিচে নেমে গেল সুমায়া। পেছনে হুড়মুড়িয়ে বাকিরাও। সবাই মিলে এদিক ওদিক ছুটোছুটি করছে, খুঁজছে। গলা ছেড়ে ডাকছে বুমবুমকে। প্রত্যুত্তর নেই। নিঝুম জঙ্গলে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে ডাকগুলো।
মিতিনের মুখ শুকনো ক্রমশ। সহেলি টুপুর কাঁদো কাঁদো। বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে পাওয়া গেল বুমবুমকে। সুমাইয়াই দেখতে পেল। ওয়াচ টাওয়ারের 50 গজ দূরে একটা ছোট্ট পাথুরে টিলা, তার ভেতরে সার সার গুহা। বুমবুম একটা গুহায় ঘাপটি মেরে বসে আছে। পার্থ উত্তেজিত স্বরে বলল, তুই এখানে কি করছিস এই অন্ধকারে? লুকিয়ে আছি, বুমবুমের রাগী জবাব। তোমরা আমায় ওপরে নিয়ে গেলে না কেন? আমি কেভম্যান হয়ে যাব। সুমাইয়া বলল, তুমি আমার পিঠে চড়ো, আমি তোমায় আভ্রি নিয়ে যাচ্ছি। মিতিন গোমড়া মুখে বলল, 1 সেকেন্ড, এখানে এমন গুহা আছে আগে বলনি তো? কি বলবো দিদি, ইসমে তো কুচ্ছু নাই। ঠান্ডার সময় কভি কভি জানোয়াররা এসে এখানে থাকে। মিতিনের তবু ভুরুতে ভাঁজ। ঘুরে ঘুরে দেখছে গুহাগুলোকে। খুব বড় নয়, বেটে বেটে খুপড়ি। বেশিরভাগ খুপড়ি মাকড়সার জাল আর ধুলো ময়লায় ভরা। তুলনায় বুমবুমের খুপড়িটাই যা একটু পরিষ্কার। মিতিনের ভুরুর ভাঁজ গাঢ় হল। এই গুহাটায় লোকজন ছিল মনে হচ্ছে। টুপুর বলল, কি করে বুঝলে? দেখছিস না, একটা গুহাই শুধু পরিষ্কার, এটা কেউ ঝাঁট টাট দিয়ে সাফ করে নিয়েছে। হ্যাঁ তাই তো, কে করলো? সহেলি বললেন, এখানে আর দাঁড়াতে হবে না বাবা, গাড়িতে ওঠো, কোত্থেকে কোন ডাকাত এসে পড়বে। মিতিন যেন শুনেও শুনল না। খপ করে মাটি থেকে একটা আধপোড়া সিগারেটের টুকরো তুলে বলল, ঠিকই ধরেছি, এখানে কেউ ছিল। পার্থ সিগারেটের টুকরোটা হাতে নিয়ে দেখল, এটা তো দেখছি 555, অর্থাৎ বিদেশি সিগারেট। অবনী বললেন, মানে বেশ মালদার লোকই ছিল। ওয়াইল্ড অ্যানিমাল দেখার জন্য অনেকে জান লড়িয়ে দেয়, হয়তো সেরকমই কেউ। তাই কি? মিতিন নিচু হয়ে মাটিটা দেখছে ভালো করে। একটা মোমবাতির টুকরোও পেয়েছে। মাথা না তুলেই বলল, একজন নয় অবনীদা, 2-3 জন ছিল, এবং রাত্রির বেলা। অন্তত 3 রকমের জুতোর ছাপ রয়েছে ধুলে। সহেলি ফের বলল, ওরে চলে আয়, এখানে আর থাকিস না। মিতিনের ভ্রুক্ষেপ নেই। এগিয়ে গেছে খানিকটা। ছোট্ট একটা গুহার সামনে দাঁড়ালো। পাথর রেখে বন্ধ করা আছে গুহার মুখ। মিতিন সুমাইয়াকে বলল, একটু হাত লাগাও তো, সরাও পাথরটা। সুমাইয়ার সঙ্গে হাত লাগিয়েছে পার্থ। নজরুল আর অবনী সাহায্য করছেন তাদের। পাথরটা যথেষ্ট ভারী, সরাতে পরিশ্রম হলো বেশ। পাথর সরে যেতেই ভক করে একটা গন্ধ ঝাপটা মেরেছে নাকে। ঝাঁঝালো গন্ধ, বিদেশি অ্যালকোহলের। মিতিন হাত বাড়িয়ে একটা ফাঁকা মদের বোতল বের করল ভেতর থেকে। একখানা বড় পলিথিনের বস্তাও দেখা যাচ্ছে, মাল ভর্তি। সুমাইয়া গুঁড়ি মেরে ঢুকে গেল গুহায়। বস্তায় হাত দিয়ে ছুঁয়ে জিভে ঠাকালো। অবাক স্বরে বলল, আরে দিদি, এ তো নিমক্কা বোরা। নুন? পার্থর গলা দিয়ে বিস্ময় ঠিকরে এলো। পাহাড়ি গুহায় নুনের বস্তা? সহেলি বললেন, ডাকাতেরা নুনের বস্তা নিয়ে ঘোরে, এ তো আমি জন্মে শুনিনি। আমি কিন্তু ব্যাপারটা আন্দাজ করতে পারছি। মিতিন মাথা নাড়ালো। সুমাইয়া, ওয়াচ টাওয়ারের ওপাশে একটা সল্ট লিক আছে না? হ্যাঁ আছে,
কিন্তু ওটা তো দেখেছি, সল্ট লেকটা এখন আর চালু নেই। টুপুর জিজ্ঞাসা করল, সল্ট লেক কি? অবনী বললেন, নুন চাটার গর্ত। মানুষের মতো জন্তু জানোয়ারের শরীরেও নুনের প্রয়োজন আছে। আমরা রান্নায় নুন পাই, কিন্তু জন্তু জানোয়ার খায় কাঁচা খাবার নুন ছাড়া, আর তাই একটু নুনের জন্য তারা ছটফট করে বেড়ায়। সব জায়গাতেই বন দফতর জঙ্গলে গর্ত খুঁড়ে নুন ঢেলে আসে, যাতে হাতি, বাঘ, ভালুক, হরিণরা নুনটা পেয়ে যায়। সত্যি বলতে কি, জঙ্গলে জন্তু জানোয়ার দেখানোর এটাই একটা সবচেয়ে চালু পদ্ধতি। কিন্তু যেসব জঙ্গলে সল্ট লেক বানানো যায় না, জন্তু জানোয়ার সেখানে নুনের অন্য সোর্স খোঁজে। হয় মাটি চাটে, কিংবা কোনো পাহাড়ে যদি সামান্যতম নুনের গন্ধ পায় তো সেই পাথর চাটে। মিতিন বলল, কিন্তু এখানের ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে বুঝতে পারছেন অবনীদা? একদল লোক সুপরিকল্পিতভাবে একটা দাঁতাল হাতিকে মারার চেষ্টা করছে। একবার তাদের টিপ ফসকেছে, তারা আর টার্গেট মিস করতে রাজি নয়, এবং সেই জন্যেই এই নুনের বস্তার আয়োজন। শয়তানগুলো এও জানে পাগলা হাতি এদিকেই আসছে, তাই পাথর চাপা দিয়ে রেখে গেছে বস্তা। আজকালের মধ্যেই বস্তার নুন সল্ট লেকে ফেলে দেবে। হাতি গন্ধে গন্ধে সল্ট লেকে আসবেই, আর তখন সর্বনাশ! পার্থ উদ্বিগ্ন হয়ে পড়ল। এক্ষুনি তো তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর পাঠাতে হয়। সন্ধে হতে আর বেশি দেরি নেই। আমরা থলকোবাদ পৌঁছে খবর পাঠাবো, তারপর ওরা কখন আসবে? মিতিন জোরে জোরে মাথা ঝাঁকালো। তার আগেই হাতি খুন হয়ে যেতে পারে। তাহলে উপায়? আপাতত আমরা নুনের বস্তাটা খাদে ফেলে দিতে পারি। ওরাও তাহলে হাতিটাকে প্রলুব্ধ করে এখানে আনতে পারবে না। কিন্তু হাতিটা তো ঘুরতে ঘুরতে এমনিই চলে আসতে পারে, তখনও তো খুন হতে পারে। পাগলা হাতিকে মারা অত সহজ নয়। আচ্ছা আচ্ছা শিকারীদেরও কাঁপ ছটকে যায়। তারা বলে জখমি শেরের চেয়েও জখমি হাতি অনেক বেশি ভয়ানক। এমনিতেই হাতি অসম্ভব অ্যালার্ট প্রাণী, আর রোগ বনে গেলে সে আরো সতর্ক হয়ে যায়। এই হাতিটা গুলি খেয়েছিল 4-5 দিন আগে, অর্থাৎ জখম এখন অনেকটা ভরে এসেছে। নুনের লোভ দেখিয়ে অন্যমনস্ক না করতে পারলে ওই হাতিকে নিখুঁত নিশানায় গুলি করা খুব কঠিন। কি সুমায়া, ঠিক বলছি? সুমায়া ভ্যাবাচাকা খেয়ে গেছে। ঢক করে ঘাড় নেড়ে দিল। হ্যাঁ দিদি। মিতিন বলল, অবশ্য সুমায়ার হিসেব যদি ঠিক হয় তাহলে এখনই হাতি লিগিরদা পৌঁছচ্ছে না। তবু আমাদের চান্স নেওয়ার দরকার নেই। নুনের বস্তাটা বিদায় করাই ভালো। কিন্তু শয়তানগুলো বস্তাটা গুহায় রেখে গেছে কেন? টুপুর বলল, নুনটা তো সল্ট লেকেই ফেলে দিয়ে যেতে পারত। ওদের হিসেব আছে, বেশি আগে ঢাললে যদি অন্য জানোয়ার নুনটা চেটেপুটে সাফ করে দিয়ে যায়। টেনে টুনে বের করা হলো বস্তাটা। কম নয়, 20 কেজি নুন। স্বাস্থ্যবান নজরুল বস্তার একদিক ধরেছে, অন্যদিক সুমায়া। পাহাড়ের প্রান্তে গিয়ে ছুঁড়ে দিল খাদে। জিপে ওঠার আগে মিতিন বলল, আপনি ঠিকই ধরেছিলেন নজরুল ভাই। গাছের গুঁড়িখানা ওই শয়তানগুলোই রাস্তায় ফেলে রেখেছে, যাতে লিগিরদা ওয়াচ টাওয়ারে হুটহাট লোকজন চলে না আসতে পারে। এখন ফেরার সময়
আমাদের সেট করা কাঠের টুকরোগুলো আমরা সরিয়ে দিয়ে যাব। নজরুল বললেন, কিন্তু ওরা তো নুনের বস্তা নেই দেখেই বুঝে ফেলবে কেউ না কেউ এসেছিল। তা বুঝুক, একটু ধাঁধাতেও থাক, আমরাই শুধু ওদের কথা ভেবে মরব কেন, ওরাও ভাবুক একটু। বলেই মিতিন সুমাইয়ার দিকে ফিরেছে। শোনো, থলকোবাদে গিয়ে কিন্তু কাউকে গল্প করবে না, অন্তত আজকের রাতটা, নইলে হাতিটাকে বাঁচানো যাবে না। আবার ঢক করে মাথা নাড়ল সুমাইয়া। কেউ জানবে না দিদি, ঘর কা লোক ভি না। সিটে গিয়ে হেলান দিয়ে বসল মিতিন, চোখ বুজে ফেলল। পার্থ গাড়ির দরজা বন্ধ করতে করতে ট্যাটচা চোখে মিতিনকে বলল, যাক, এখানে এসেও তোমার একটা কেস তবে জুটে গেল। মিতিন মৃদু হাসল। দেখছি তো তাই। ভেবেছিলাম কদিন জঙ্গলে একটু নির্ঝঞ্ঝাটে কাটাবো, কপালে যদি না সয় ঘি, ঠকঠকাইলে হইবে কি। নজরুল ঘুরে ঘুরে দেখছে মিতিনকে, আমতা আমতা স্বরে প্রশ্ন করে বসল, দিদি আপনি কি চিনতে পারেননি এখনো? পার্থ নজরুলের মুখের কথা কেড়ে নিল। উনি একজন মেয়ে টিকটিকি। মাঝরাতে ঘুম ভেঙে গেল টুপুরের। ভুটভুট শব্দ হচ্ছে এক টানা। কয়েক সেকেন্ড উৎকর্ণ হয়ে শুনল টুপুর আওয়াজটাকে। কিসের আওয়াজ? সেই মোটরসাইকেলটা এলো নাকি? সহেলি আর অবনী অকাতারে ঘুমিয়ে। কৌতূহল দমন করতে পারছে না টুপুর। মশারি সরিয়ে সন্তর্পণে নামল চৌকি থেকে। রাতের দিকে ভালোই ঠান্ডা পড়েছে থলকোবাদে। গায়ে একখানা চাদর জড়িয়ে নিল টুপুর। দরজা খুলতে গিয়েও থামল একটু। ঘরে হ্যারিকেন জ্বলছে, কমানো আছে পোলতেটা। হারিকেনটা নিতে গিয়েও নিল না। দরজা খুলে বেরিয়ে এসেছে বারান্দায়। বেরিয়েই অবাক, অদূরে ইন্সপেকশন বাংলোয় আলো জ্বলছে, ইলেকট্রিক লাইট। তার মানে শব্দটা মোটরসাইকেলের নয়, জেনারেটরের। এত রাতে কোন ভিআইপি এলো ওই বাংলোয়? চাঁদ এখনো ডুবেনি, পরশু পূর্ণিমা পড়েছে। শুক্লপক্ষের মায়াবী জ্যোৎস্নায় ডুবে আছে চারিদিক। রেস্ট হাউসের লাগোয়া কাঁঠাল গাছের গায়ে চিকচিক করছে চাঁদের আলো। অন্ধকার গাঢ় নয় বলেই বুঝি একটু সাহস পেল টুপুর। পায়ে পায়ে বারান্দার ধারে এলো। ডিঙি মেরে দেখছে বাংলোর দিকটা। আচমকা ফিসফিস স্বর, এই তুই বেরিয়েছিস কেন? ভীষণ চমকে উঠল টুপুর। 5-7 হাত দূরে মহুয়া গাছের নিচে একটা ছায়া মূর্তি। ছায়া গাছের তলা থেকে সরে আসতেই টুপুরের ধরে যেন প্রাণ এলো। প্রায় চেঁচিয়ে উঠেছে, মিতিন মাসি তুমি! মিতিন ঠোঁটে আঙুল রাখল। চুপ চুপ। টুপুর চাপা স্বরে বলল, কারা এসেছে গো? মিতিনের গলা আরো নিচে। বুঝতে পারছি না। খানিকক্ষণ আগে একটা জিপ এলো, ডেকে নিয়ে গেল সার্গিয়াকে। তারপর থেকেই তো লাইট জ্বলছে। কে সার্গিয়াকে ডেকে নিয়ে গেল? দেখতে পাইনি মুখটা। সার্গিয়া তো ডাইনিং হলে ঘুমোয়। ওকে রান্নাঘরের দিক দিয়ে এসে ডাকছিল। যখন গেট থেকে বেরোচ্ছে তখন শুধু পেছনটা দেখলাম। জঙ্গলের কোনো অফিসার? তাহলে পেছনে গিয়ে ডাকবে কেন? সোজাসুজি তো হাঁক পাড়তে পারে। হয়তো ডেকেছে, হয়তো সার্গিয়ার ঘুম ভাঙেনি। জিপটা যখন ঢুকছিল তখনই আমি জেগে গেছি। ডাকলেই শুনতে পেতাম।
তাহলে সার্গিয়াকেই জিজ্ঞেস করে দেখো না। সার্গিয়া নেই, সেও এখন ওই বাংলোতেই, ফেরেনি। তাই ভাবছি একবার গিয়ে দেখলে হয়। যাবে? দাঁড়া, গায়ের একটা শাল নিয়ে আসি। শুধু শাল নয়, মিতিন একখানা টর্চও এনেছে ঘর থেকে। তবে টর্চ জ্বালানোর দরকার হলো না, চাঁদের আলোয় ছোট ছোট নুড়ি পাথরও স্পষ্ট দেখা যাচ্ছে। টুপুর চলেছে মিতিনের গা ঘেঁষে। মিতিন নিচু গলায় বলল, ভাই রবারের চটি আছে তো? টুপুর বলল, আছে। টোয়ে ভর রেখে হাঁট, শব্দ যেন না হয়। পাশে পাশে থাক, ভয় পাস না। 30-35 গজ নুড়ি বেছানো পথ তুরতুরিয়ে পেরিয়ে গেল দুজনে। আস্তে করে গেট ঠেলে ঢুকলো বাংলোর হাতায়। সামান্য ক্যাচ শব্দ হয়েছিল, ওইটুকু আওয়াজকেই যে কি প্রকট মনে হলো। একটুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে আবার নিঃশব্দ অভিযান। একটা মাত্র ঘরে আলো জ্বলছে, দরজা বন্ধ, জানলার একটা পাট খোলা, পর্দা টানা আছে জানলায়। ভেতরে 2-3 জনের কণ্ঠস্বর। আশ্চর্য, লোকগুলো পরিষ্কার বাংলায় কথা বলছে। জানলার কোণে এসে দাঁড়িয়েছে মাসি বঞ্চি। পরস্পর মুখ চাওয়াচাওয়ি করে নিল একবার। চাপা স্বরে কথাবার্তা চলছিল অন্দরে। হঠাৎ একটা চড়া গলা শোনা গেল। আমাকে দোষ দিচ্ছ কেন? উড়িষ্যা থেকে কি আমি হাতিদের ট্রেল করে এনেছি? 200-250 কিলোমিটার রাস্তা এলো হাতিগুলো, তোমরা কেউ ছুঁতেও পারলে না। এখন দায় আমার ঘাড়ে চাপাচ্ছ? চেল্লাচ্ছ কেন? গন্ডগোল তো তুমিই পাকিয়ে দিলে। নিজেই বড় মুখ করে বললে এটা নাকি তোমার বাঁয়ে হাতকা খেল। সব নিশানা কি সব সময় ঠিকঠাক হয়? তাহলে দুম করে ফায়ার করলে কেন? নয় আরো 1-2 দিন ওয়েট করতাম। অপেক্ষা করার সময় কোথায়? ওদিকে সিংহ মশাইও অস্থির হয়ে উঠেছেন। তুমি একটি অপদার্থ, তোমার জন্যই টাকাটা হাতছাড়া হবে। এমন একটা ঢেঁড়সকে লাথি মেরে গ্রুপ থেকে বের করে দেওয়া উচিত। মুখ সামলে, মুখ সামলে। আমি যদি ঢেঁড়স হই, তুই কি চিচিঙ্গের চামচিকে? চপ! এবার তৃতীয় কণ্ঠমুখর হলো। স্বরটা রীতিমতো জলদগম্ভীর। তোরা নিজেদের মধ্যে ঝগড়া করবি না চুপ করে প্ল্যানটা শুনবি? ও কেন এভাবে কথা বলছে? বেশ করব, বলবো, 1000 বার বলবো। ফের ঝগড়া? এবার কিন্তু তোদের দুজনকেই। ভারী গলা থেমে গেল। বাকি দুজনও চুপ। জানলার পাল্লা আর দরজার ফাঁকটুকু দিয়ে মিতিন দেখল সার্গিয়া ঢুকছে ঘরে। 2 হাতে 2টো পাকোড়া ভর্তি কাঁচের প্লেট, টেবিলে মদ আর সোডার বোতল। সেগুলোকে সরিয়ে পাকোড়ার প্লেট রাখলো টেবিলে। ওপাশে দরজা দিয়ে বেরিয়ে গেল। প্রায় সঙ্গে সঙ্গে ফিরেছে, হাতে একটা জলের জগ আর 3খানা গ্লাস। জগ গ্লাস টেবিলে রেখে দাঁড়িয়ে রইল একটুক্ষণ। ভারী গলার লোকটা বলল, ক্যা মাংতা? ভাগ ইয়াসে। সার্গিয়া বিনীতভাবে বলল, और कुछ चाहिए साहेब? नहीं, तू जा, सो जा। हम लोग और आधा घंटा ठहरेगा। हम लोग जाने का बाद जनरेटर ऑफ कर देना, ठीक है? সার্গিয়া তবু দাঁড়িয়ে আছে। ভারী গলার লোকটা পার্স থেকে টাকা বের করে বাড়িয়ে দিল। ले 500 रुपया है, चलेगा? जी साहब। हाँ साहब।
সার্গিয়া বেরিয়ে যাচ্ছে। ভারী গলা পেছন থেকে ডাকলো, सुनो। जी साहब। और एक बात, वो बात याद नहीं रखना, भूल जा। हम लोग बुरा आदमी नहीं है रे, जरा मस्ती करेंगे बस। এবার আর জি হাঁ কিছু বলল না সার্গিয়া, চুপচাপ বেরিয়ে গেল ঘর ছেড়ে। মিতিন একজনেরও মুখ দেখতে পাচ্ছিল না। তিনজনে তিনটে বেতের চেয়ারে বসেছে, জানলার দিকে পেছন। দুজনের গায়ে চামড়ার জ্যাকেট, একজন ফুল স্লিভ সোয়েটার। সোয়েটার পরাটাই দলপতি, সে বসেছে মাঝখানে, বাকিরা দুপাশে। ডান দিকের লোকটা বোতল খুলে গ্লাসে গ্লাসে মদ ঢালছে। ওপেনার দিয়ে ফটাস ফটাস করে সোডা খুলল, মেশাচ্ছে মদে। দলপতি হাতে গ্লাস তুলে নিতেই অন্য দুজনও পানিয়ে নিয়েছে হাতে। গ্লাসে গ্লাস ঠেকিয়ে চিয়ার্স বলে উঠল। টুপুর মিতিনের কানে কানে বলল, এইমাত্র ঝগড়া হচ্ছিল না? মিতিন টুপুরের ঠোঁটে হাত চাপা দিল। দলপতির ভারী গলা গম গম করে উঠল, ভালো করে প্ল্যানটা শুনে নাও, এটাই লাস্ট চান্স, আর যেন কোনো ভুলচুক না হয়। আমাদের হাতে মাত্র 2 দিন সময় আছে, পরশু রাতের মধ্যে কাজ হাসিল করতেই হবে। ডান দিকের লোকটা বলল, পারবো, ও যদি গুবলেট না করে। কেউ কাউকে দোষ দেবে না, টাকা সমান পাচ্ছ, টিম হয়ে কাজ করো। লিগিরদা গিয়ে 3 জনে 3টে পজিশন নিতে হবে। নুন ঢেলে দিয়ে তুমি চলে যাবে টিলার মাথায়। আঙুল তুলে ডান দিকের লোকটাকে নির্দেশ দিল দলপতি। বাঁদিকের লোকটার পিছে একটা হাত রেখে বলল, তুমি থাকবে জঙ্গলের সাইডে, আর আপনি? আমি টাওয়ারে। তোমরা মিস করলে ফাইনাল শট তো আমাকেই মারতে হবে। দাঁত দুটো কিভাবে নিয়ে যাওয়া হবে সে ভাবনা তোমাদের নয়, ওটা আমার আর সিংহ মশাইয়ের উপর ছেড়ে দাও। আমি জানি। ডান দিকের লোকটা ফস করে বলে উঠল, রাউরকেলা থেকে কনসাইনমেন্ট বুক করা আছে। তুমি একটু বেশি জেনে ফেলেছ হালদার। ভারী স্বর চাবুকের মতো শোনালো। তুমি জানো প্রয়োজনের অতিরিক্ত জানা আমি পছন্দ করি না। ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দিন। তোর তো সব সময় ভুল হয়। 250 কিলোমিটার ছুটেও একটা হাতির লেজ ছুঁতে পারিস না। আবার ঝগড়া? দলপতি ধমকে উঠল। বাঁদিকের লোকটাকে বলল, শোনো গোলদার, আজকে হাতি মরল তো ভালো, তুমি বেঁচে গেলে, নইলে কাল আমি তোমার ওপরই টিপ প্র্যাকটিস করব। আর হাতি যদি আদৌ না আসে, তাহলে তুমি কাল সারা দিন টিপ প্র্যাকটিস করবে। আর কোনো কথা হচ্ছে না। নীরবে পানীয় শেষ করছে 3 জন, গপাগপ পাকোড়া খাচ্ছে। মিতিন নিথর দাঁড়িয়ে থাকা জিপটাকে দেখতে গেল, নড়তে বারণ করল টুপুরকে। জিপের দরজা খোলা, মিতিন ড্যাশবোর্ড হাতড়াচ্ছে। কিছু কাগজ বের করে টর্চের আলোয় পড়ছে। 2টো কাগজ শালের আড়ালে চালান করে বাকিগুলো রেখে দিল ড্যাশবোর্ডে। ফের ফিরেছে জানালায়। পানীয় শেষ, সোডা খতম, পাকোড়া সাবার। 3 মক্কেল উঠে দাঁড়িয়েছে। অনুচর 2 জন আড়ামোড়া ভাঙল। টুপুরকে টেনে নিয়ে মিতিন দ্রুত সরে এলো বাংলোর পাশে, একেবারে দেয়াল ঘেঁষে অন্ধকার ছায়ায়। গাছের ছায়ার চেয়েও এখানে অন্ধকার অনেক বেশি গাঢ়। একে একে বেরিয়ে এসেছে 3 মূর্তি। চাঁদের আলোয় টুপুর স্পষ্ট দেখল দলপতির মুখখানা, সেই ঝিনিক পানির মোটরসাইকেল আরোহীটা,
যে মুরগি দুটোর ঘাড় মোচড়ে দিয়েছিল। তাই কি ভারী গলাটা চেনা চেনা লাগছিল। দোকানে এসে সিগারেট নিচ্ছিল, মুহূর্তের জন্য হলো গলাটা কানে এসেছিল টুপুরে। পেছনের আরোহীটাও আছে, ওই গোলদার। এর স্বর অবশ্য টুপুর অনেক আগেই চিনে ফেলেছে। মেঘাতুবুরুতে শোনা উদ্ধত বাচনভঙ্গি কি সহজে ভোলা যায়? তবে হালদারকে সে আগে দেখেনি। ওই লোকটা উড়িষ্যা থেকে হাতি ধাওয়া করে এসেছে। এই 3 শয়তানি হাতিটাকে মারার ষড়যন্ত্রী। ইস, লোক 3টাকে যদি এখনই ধরে গারদে পুড়ে ফেলা যেত। হালদার আর গোলদার টলছে অল্প অল্প। দুজনের হাতেই 2টো করে খালি বোতল। গোলদার একটা বোতল ছুঁড়ে দিল সামনের খাদে। অমনি হালদারও একটা বোতল ছুঁড়েছে। উল্লাসিত হয়ে বলল, আমারটা তোরটার চেয়ে দূরে গেছে। কি করে বুঝলি? বোঝাবুঝির কি আছে? আমার কবজির জোর তোর চেয়ে ঢের বেশি। বলেই গোলদার দ্বিতীয় বোতলটাও ছুঁড়ে দিল। দেখ, আবার দেখ। দলপতি জিপে উঠে পড়েছে, স্টিয়ারিংয়ে বসে হুঙ্কার ছাড়ল, কি ছেলে মানুষই হচ্ছে? 2টোকেই আমি এবার। সুরসুর করে গাড়িতে চলে এলো 2 সাকরেত। যে গেট দিয়ে মিতিন আর টুপুর ঢুকেছিল সেটা ছাড়াও আরও একটা গেট আছে বাংলোর। ওই গেট পেরিয়েই আজ লিগিরদা গিয়েছিল তারা। 3 শয়তানের জিপও ওই রাস্তায় চলল। প্রচণ্ড স্পিড তুলে মিশে গেল জঙ্গলে। দরজা হাট করে খোলা। হরিণ পায়ে ঘরটায় ঢুকল মিতিন। এদিক ওদিক তাকিয়ে চোখ গেছে বটল ওপেনারের দিকে। হাতি সুরের শেপ টেবিলে পড়ে আছে। জিনিসটা হাতে তুলে নিতেই ছুপ করে আলো নিভে গেল। টুপুর হাত খামচে ধরল মিতিনের। কি হবে এখন? মিতিন টর্চ জেলে শান্ত গলায় বলল, ঘাবড়াচ্ছিস কেন? সার্গিয়া জেগে আছে। জিপ বেরিয়ে যেতেই জেনারেটর বন্ধ করেছে। চল সার্গিয়ার কাছে যাই। রেস্ট হাউস অব্দি যেতে হলো না। সার্গিয়ার সঙ্গে দেখা হয়ে গেল বাংলোর হাতাতেই। রান্নাঘরের পাশে রাখা জেনারেটর বন্ধ করেই হনহনিয়ে রেস্ট হাউস থেকে আসছিল সার্গিয়া। বোধহয় বাংলোর দরজায় তালা মারতে। মিতিন টুপুরের মুখোমুখি পড়ে ভূত দেখার মতন চমকেছে সার্গিয়া। তোতলাচ্ছে, আপনারা ইধার? উত্তর দিল না মিতিন। কড়া গলায় পাল্টা প্রশ্ন করল, টাকার লোভে তুমি যাকে তাকে সরকারি বাংলো খুলে দিলে? জানো কমপ্লেন করলে তোমার চাকরি চলে যাবে? সার্গিয়া মাথা নামালো, কাঁদো কাঁদো গলায় বলল, টাকার লোভে আমি কিছু করিনি দিদি। সচ, বিলকুল ঝুট। আমি তোমাকে টাকা নিতে দেখেছি। বিশ্বাস করুন দিদি, ওরা আমায় তুলে এনেছিল। রিভলভার দেখিয়ে পকোড়া ভেজে দেওয়ার জন্য জোর করলো। সার্গিয়া ঝপ করে বসে পড়ল মিতিনের পায়ে। অত রুপাইয়া আমি চাইনি দিদি, ওরা আমায় দিল। আমি গরিব আদমি, আমারও লোভ লেগে গেল, না বলতে পারলাম না। ঠিক আছে ঠিক আছে, ওঠো। মিতিন খানিকটা নরম হয়েছে, বলল, ওদের চেনো? জিন্দেগি মে এই পহলি বার দেখা। সত্যি বলছো? ছুট বললে আমার জবান খসে যাবে। ওরা কি জন্য এসেছিল তুমি জানো? নাহি দিদি, ওরা আমার সামনে কিছু বলছিল না। মিতিন কি যেন একটু ভাবলো, তারপর বলল, কাল আমি একটা জরুরি চিঠি দেব তোমার হাতে। সোজা গিয়ে রেঞ্জ অফিসে দিয়ে আসবে। জি। কেউ যেন চিঠির কথা জানতে না পারে। বিট অফিসার দীননাথ সহায়ও না। জি। জানলে কিন্তু তোমারই ক্ষতি হয়ে যাবে, মনে রেখো। আমার নামে কমপ্লেন করবেন না তো দিদি? না, তুমি যাও,
সার্গিয়া চোখ মুছতে মুছতে বাংলোর দিকে চলে গেল। মিতিন একটুক্ষণ দেখল সার্গিয়ার চলে যাওয়া। তারপর টুপুরকে বলল, কি বুঝলি? টুপুরের মায়া হচ্ছিল সার্গিয়ার ওপর। বলল, সার্গিয়াকে কিন্তু ইনোসেন্টই মনে হলো মিতিন মাসি। জোর করে রিভলভার দেখিয়ে তুলে আনলে ও বেচারা কি করে? যদি অবশ্য সার্গিয়ার ভার্সন সত্যি হয়। তুমি সার্গিয়ার কথা কি বিশ্বাস করছো না? করছি বটে, করছি নাও বটে। জঙ্গলে এত বড় একটা অপারেশন হচ্ছে, অথচ কোনো বনকর্মী জানে না এমনটা হওয়া কি সম্ভব? একাধিক কর্মীও যুক্ত থাকতে পারে। টুপুর ভেবেচিন্তে বলল, আমার মনে হয় দীননাথ সহায়ও এর মধ্যে থাকলেও থাকতে পারেন। দেখতে একটু বেশি ভালো মানুষ। আর কেউ? মিতিন জিজ্ঞাসা করল। আর কে হতে পারে? দেখা যাক, ভাবছি। মিতিন হাঁটতে শুরু করলো রেস্ট হাউসের দিকে। থামছে, হাঁটছে, আবার থামছে। হঠাৎ বলল, আমাদের একটা ডিসিশন কিন্তু খুব ভালো হয়েছে। লোকগুলো আজ রাত্রিরে কোনোভাবে হাতিটাকে কবজা করতে পারবে না। টুপুর হি হি করে হেসে উঠল। ইস, নুনের বস্তাটা দেখতে না পেয়ে নির্ঘাত চুল ছিঁড়বে। লিডারটা রাগের চোটে হালদারকে গোলদারকে না মেরেই দেয়। কিচ্ছু করবে না। যতক্ষণ না কাজ শেষ হচ্ছে ততক্ষণ হালদার গোলদারের টিকিটিও ছোবে না। লোক দুটো কিন্তু বেশ বোকা বোকা আছে, চাইল্ডিশ আচরণ করছিল। ওই ধরনের হাফ ওয়েট অনুচরই শয়তানদের বেশি পছন্দ। ওই সর্দারটি অতি ধুরন্ধর, রাবণ। জানে নির্বোধ লোকেদের দিয়ে বেশি নিষ্ঠুর কাজ করানো যায়। বহুক্ষণ পর হাওয়া উঠেছে একটা। জঙ্গলের দিক থেকে শব্দ করতে করতে রেস্ট হাউসের কম্পাউন্ডে ঢুকে পড়ল বাতাস। নেড়ে দিচ্ছে ইউক্যালিপটাসের ঝুঁটি। উঁচু গাছটাকে দেখতে দেখতে মিতিন বলল, রাবণ প্ল্যানটা একা ছকেনি, সঙ্গে একজন মেঘনাদও আছে। তাকে সামনে দেখা যায় না, প্রত্যেক অপারেশনেও সে নেই, কিন্তু হাতির দাঁত সেই লোকটার মাধ্যমেই চালান যাবে। টুপুর চোখ পিটপিট করল। কে সে? শুনিসনি? রাবণ এক সিংহ মশাইয়ের কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ, টুপুর উত্তেজিত মুখে বলল। কিন্তু সিংহটা কে বলতো? জমিদার সিংহ? মিতিন ক্ষণকাল নীরব। ধীর পায়ে রেস্ট হাউসের চাতালে উঠল। চাতালে একটা কুকুর শুয়ে। পায়ের শব্দ পেয়ে ঘাড় তুলল কুকুরটা। তারপর আবার মুখ গুঁজেছে পায়ের ফাঁকে। কুকুরটাকে টপকে বারান্দায় উঠল মিতিন। বলল, পুরুষোত্তম সিংহ লোকটা খুব স্ট্রাইকিং। জঙ্গলের হাড় হদ্দ চেনেন। এক সময় ক্র্যাকশট ছিলেন। ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে তার সম্পর্কেও আছে। শিকারী অথচ অ্যানিমাল লাভার। তুমি কি পুরুষোত্তম বাবুকে সন্দেহ করছো? সন্দেহের তালিকায় তাকে রাখার কারণ আছে কিনা ভাবছি। বিকাশ সিংহকে ধরছ না কেন? লোকটা জঙ্গল থেকে ফিরল, পরদিন নাকি আবার মনোহরপুর যাবে। হাতিগুলোও তো মনোহরপুরের দিক দিয়েই ঢুকেছে। মন্দ বলিসনি, এই পয়েন্টটাও খতিয়ে দেখা দরকার। টুপুর উৎসাহিত মুখে বলল, হয়তো হাতির পাল এসেছে শুনেই বিকাশবাবু হাতির দাঁত চুরি প্ল্যানটা ছকেছেন। কেন? টাকার লোভে। যাদের যত বেশি আছে তারা তো তত বেশি চায়।
মিতিন কিছু বলল না। মুঠো খুলে টর্চ জ্বালিয়ে বটল ওপেনারটা দেখছে। ঘুরে টুপুরকে বলল, যা, এবার গিয়ে শুয়ে পড়। ধুস, আর ঘুমই আসবে না। ঘুমটা খুব জরুরি, কাল অনেক ছোটাছুটি আছে। মিতিন কেমন দূরমনস্ক। কাল কুমডি ক্যান্সেল, সকালেই একবার মেঘাতুবুরু যেতে হবে। এরপর ষষ্ঠ পর্বে।